My second lecture today is on David Hume. Particularly, we have Hume's moral philosophy. So we will start Hume today because in the earlier lectures, discussions, I talked on ethics and the general definition of ethics, how is ethics related to law, morality, and etiquette, and what are the domains of ethics. That's what we have discussed so far. Today we will start on Hume's moral philosophy, which is part of our syllabus. And so David Hume, we all know, is one of the greatest philosophers ever, and he was basically an empiricist philosopher. His lifespan is between 1711 to 1776. So, Hume was a Scottish historian, economist, and philosopher. এবং হিউমের যেটা আমি একটি বই যেটা আমার সামনে রয়েছে, হিউম অন মোরালিটি, এটার যে পোর্শনগুলো আমি পড়াই আমার ইউনিভার্সিটি খোলার পরে আমি সেগুলো জেরক্স দিতে পারবো। তো হিউম টুক আ ন্যাচারালিস্টিক অ্যাটিটিউড টু হিউম্যান অ্যাফেয়ার্স, এবং উনি কিন্তু নিজেকে বলতেন যে নিউটন অফ দ্য মাইন্ড। ওনার যে একটা অ্যাকচুয়ালি সিলেবাসে একটু কারেকশন হয়তো আগামী দিনে করতে হবে, যেটা অ্যান ইনকোয়ারি কনসার্ন ইন দ্য প্রিন্সিপল অফ মোরালস আমরা বলি, তো আছে সিলেবাসে। বেসিক্যালি আমি যেটা পড়াই সেটা ট্রিটাইজ অফ হিউম্যান নেচার থেকে। এনকোয়ারি কনসার্নিং দ্য প্রিন্সিপল অফ মোরালসেও আগে পড়িয়েছি, কিন্তু যেটা এনকোয়ারি, এটা হচ্ছে ট্রিটাইজ অফ হিউম্যান নেচার। হিউমের যে রেফারেন্স বইটা সেটার উপরেই বেস করে রয়েছে। হিউমের উপরে যে বইটা থেকে পড়াই, হিউম্যান মোরালিটি, বইটির লেখক জেমস বেলি, সেইটা কিন্তু ওই বই ট্রিটাইজ অফ হিউম্যান নেচারের উপর বেস করে। নিউটন অফ দ্য মাইন্ড উনি নিজেকে বলতেন, অ্যান্ড হি এক্সপ্লেন্স দ্য থটস অ্যান্ড অ্যাকশনস অফ হিউম্যান রিলেশনশিপস in terms of the relationships between observable phenomena, যা কিছু আমরা দেখতে পাই, প্রত্যক্ষ করি, যা কিছু। তো এইখানটাতেই হিউম যে মোরালিটির কথা যখন বলছেন, উনি কিন্তু হবসের মতোই, হবসের একটা প্রভাব ছিল হিউমের উপরে। হিউম কিন্তু লাইক হবস, হিউম রিজেক্টেড দ্য idea that morality and politics could be based on reasoned agreement about human happiness, এবং হিউম্যান রিজনের উপর বেস করে থাকবে মোরালিটি, সেটা কিন্তু সেই জায়গাটায় হিউম আপত্তি জানিয়েছেন হবসের মতে, বিকজ রিজন ক্যান নট ডিসাইড দ্য কোশ্চেন্স অ্যাবাউট ভ্যালু। রিজন কিন্তু ডিসাইড করতে পারে না ভ্যালুর কোশ্চেন। ভ্যালুজ কোশ্চেন কি, আমরা এথিক্সে কী নিয়ে আলোচনা করি? গুড, ব্যাড, রাইট, রং, এইগুলো নিয়েই তো। সো উই আর কনসার্নড উইথ অ্যাকশনস, কনসিকুয়েন্সেস, ক্যারেক্টার, মোটিভস, বাট whatever is there, whatever the domain is, our basic concern is good, bad, and right or wrong. তো এখানেই প্রোটেস্ট্যান্ট ক্যাথলিকদের যে ডিবেটটা হিউম বলছেন, যে একটা অবজেক্টিভ অ্যাকাউন্ট অফ হিউম্যান হ্যাপিনেস
সেই জায়গাটায় কিন্তু হিউম্যান একটা শুধু রিজনের উপর মানুষ কিসে ভালো থাকবে, হ্যাঁ, মানুষ কিসে সুখী হবে, এটা শুধু শুধু রিজন দিয়ে বোঝা যাবে না। এটা কিন্তু হিউম পরিষ্কার করে দিচ্ছেন তার বক্তব্যে। তো এখানে যেটা হিউম দেখাচ্ছেন যে হবসের বক্তব্য হচ্ছে মোরালিটি অ্যান্ড জাস্টিস আর মেয়ারলি দ্য কমেন্টস অফ অ্যান অল পাওয়ারফুল রুলার। হিউমের যেটা চিন্তা সেটা হচ্ছে যে মোরালিটি অ্যান্ড জাস্টিস ডিড নট রিকোয়ার অ্যান অল পাওয়ারফুল রুলার। তাহলে হবসের যুক্তিটা কোথায়, যে পিপল ওয়ার ফান্ডামেন্টালি সেলফিশ, পিপল ওয়ান্টেড র্যাডিক্যালি ডিফারেন্ট থিংস। মানুষ স্বভাবগতভাবে একদম সেলফিশ, র্যাডিক্যালি ডিফারেন্ট জিনিস মানুষ চায়। দ্য অনলি ওয়ে টু গেট পিপল টু এগ্রি টু ডিসএগ্রি অ্যান্ড কোঅপারেট ওয়াজ টু পানিশ দেম ইফ দে ডিড নট কোঅপারেট। হ্যাঁ, মানুষকে বাগে আনতে গেলে তাকে শাস্তি দিতে হবে। হিউম যেটা বলছেন যে মোরালিটি অ্যান্ড জাস্টিস ডিড নট রিকোয়ার অ্যান অল পাওয়ারফুল রুলার। ওনার মতে এরকম অল পাওয়ারফুল রুলার, একটা সর্বশক্তিমান রুলার বা ঈশ্বর দরকার নেই। কেন? নাম্বার ওয়ান, বিকজ আওয়ার ইমোশনস অকেশনালি ইনক্লাইন আস টুয়ার্ডস দ্য কনসার্নস অফ আদার্স। আমাদের ইমোশন কিন্তু প্রায়শই অন্যের প্রতি ধাবিত করে। নাম্বার টু, ওনার বক্তব্য যে উই আর উইলিং টু সাপোর্ট সোশ্যালি ইউজফুল ইনস্টিটিউশনস অ্যান্ড ইভেন ইফ উই ডোন্ট ডিরেক্টলি বেনিফিট ফ্রম দেম। সো আমরা কিন্তু যেমন ধরা যাক হসপিটাল, আমরা যদি মানে বা শিক্ষা প্রতিষ্ঠান, আমরা যদি বেনিফিটেড নাও হয়, অ্যাজ লং অ্যাজ উই ডু নট পে টু গ্রেট এ প্রাইস ফর দেম, আমরা তাও কিন্তু আমরা সেখানটায় সাপোর্ট করতে চাই। হ্যাঁ, মানে অশিক্ষিত ব্যক্তিও বলবে না যে শিক্ষা প্রতিষ্ঠান, স্কুল টুল, প্রাইমারি স্কুল দরকার নেই, তাই তো? এরকম নয়। And thirdly, we have strong emotional responses to the suffering of others and the fairness of institutions. অন্যে কষ্ট পেলে একটা আমাদের ইমোশনাল রেসপন্স হয়। ইমোশন, প্যাশন কিন্তু একটা হিউমের ফিলোসফিতে খুব গুরুত্বপূর্ণ জায়গা, যেটা আমরা আগামীতে দেখতে পাবো, এবং আগামীতে এটা নিয়ে আমরা অনেক আলোচনা করতে পারবো। যদি কতটা সময় সুযোগ হবে তা অবশ্য বলা মুশকিল, কিন্তু প্যাশন একটা খুব গুরুত্বপূর্ণ জায়গা হতে চলেছে। হিউম অ্যান্ড দ্য রিসিভড ভিউ, যে অনেকে কিন্তু হিউমের ঠিকমতো মূল্যায়ন হয়ে ওঠেনি। এখন হিউমের ক্ষেত্রে যেটা দেখা যায় যে রিজন, যেটা এতদিন ধরে হয়ে এসছে, রিজন কন্ট্রোলস দ্য হিউম্যান অ্যাকশনস অ্যান্ড ইমোশনস। তো হিউম অন্যভাবে ভাবলেন। হিউম ডাজন্ট টেল আস দ্যাট রিজন ডাজন্ট হ্যাভ এনি রোল। হিউম কিন্তু বলছেন না যে রিজনের কোনো রোল নেই, কোনো কাজকর্ম নেই রিজনে, তা নয়। বাট রিজন রিভিলস অনলি রিলেশনশিপস বিটুইন অবজেক্টস। অবজেক্টগুলোর মধ্যে রিজন রিলেশনশিপ কি সেইটা দেখায়। বাট হোয়াট উই অট টু ডু, হোয়াট উই শুড ডু, কী করা উচিত রিগার্ডিং আওয়ার মোরাল ডিসিশনস, reason doesn't reveal that. Now, reason can be a source of knowledge, according to Hume. রিজন তো অবশ্যই দরকার সোর্স অফ নলেজ হিসেবে, বাট ইট ক্যান নট বি এ সোর্স অফ মোটিভেশন। হ্যাঁ, অ্যাকশনের মোটিভেট করার ক্ষেত্রে রিজন এখানে উৎস হতে পারে না। রিজন টেলস আস সামথিং অ্যাবাউট হাউ দ্য ওয়ার্ল্ড ইজ, বাট ক্যানট টেল আস হাউ দ্য ওয়ার্ল্ড অট টু বি। এই জায়গাটা যে ইজটা, আমি যে মেটেরিয়ালটা পাঠাবো, একটা ভিডিও পাঠাবো, এখানে একটা পাওয়ার পয়েন্টকেই ভিডিও, একজন ভিডিও লেকচার দিয়েছে, এটাই হিউমের ফিলোসফিতে যেটা দেখার যে ইজ অর ডাইকোটমি আছে। একটা হচ্ছে আমাদের কি রয়েছে, অর্থাৎ ফ্যাক্ট, আর একটা হচ্ছে আমাদের কি হওয়া উচিত। ইজটা হচ্ছে ইজ ইজ ফ্যাক্ট, অ্যান্ড অট টু বি, যেটা অট, ইজ অর ডাইকোটমিতে অটটা হচ্ছে কি করা উচিত, হোয়াট অট টু বি ডান, দ্যাট মিনস দ্য ভ্যালু। ইজ ইজ ফ্যাক্ট, অট টু বি ইজ ভ্যালু। So the is ought dichotomy
reveals us the distinction actually between fact and value. Fact অর্থাৎ যা রয়েছে, ভ্যালু কি হওয়া উচিত মোরালি, এখানে কিন্তু মোরালিটির জায়গাটা চলে আসছে। তো এখানে যে হিউমের যে রিলেশনশিপের কথা বলছেন রিজনের ক্ষেত্রে, এখানে যেটা দেখাচ্ছেন উনি যে আসলে এই যে অ্যাবস্ট্রাক্ট অবজেক্টস যেগুলো নাম্বার, শেপস, লজিক্যাল এন্টিটিস লাইক নেগেশন, এইগুলো দ্য অ্যাক্টিভিটি অফ রিজন ইন আইডেন্টিফাইং রিলেশনস বিটুইন সাচ অবজেক্টস ইজ কল্ড ডেমনস্ট্রেশন। এগুলো ডেমনস্ট্রেশনের জায়গা। আর অবজেক্টস অফ এক্সপিরিয়েন্স যেটা হাউজেস, স্মেলস, বোর্ডম, এগুলো দ্য অ্যাক্টিভিটি অফ রিজন ইন আইডেন্টিফাইং রিলেশনস বিটুইন দিজ অবজেক্টস ইজ কল্ড প্রবাবিলিটি। একটা ডেমনস্ট্রেশন আর একটা প্রবাবিলিটি। অ্যাবস্ট্রাক্ট অবজেক্টসের ক্ষেত্রে রিজন যেটা করে, রিলেশনটা আইডেন্টিফাই করে যে নাম্বার, শেপ এগুলোর মধ্যে, সেগুলো ডেমনস্ট্রেশনের কাজ রিজনের। আর অবজেক্টস অফ এক্সপিরিয়েন্স সেটা হচ্ছে প্রবাবিলিটির কাজ। অর্থাৎ মানুষের হাউস, স্মেল, বোর্ডম এগুলোর জায়গা যখন চলে আসছে। তো এইখানে আমি আর এই প্রবাবিলিটি আর এর মধ্যে খুব যাব না। আমি যেটা একটু বলতে চাইবো যে হিউমের ফিলোসফিতে যে ট্রিটাইজ অফ হিউম্যান নেচার কিন্তু এত সহজে পাবলিশড হয়নি খুব একটা সহজে। তো এই যে হিউমের দর্শন পড়তে গেলে আমাদের দেখতে হচ্ছে হিউমের কিন্তু যেমন ইমপ্রেশন অ্যান্ড আইডিয়াসের মধ্যে হিউম পার্থক্য করেছে। হিউম হ্যাজ ডিস্টিংগুইশড বিটুইন ইমপ্রেশনস অ্যান্ড আইডিয়াস। যে আইডিয়াসকে উনি বলছেন কপিজ অফ ইমপ্রেশনস। হ্যাঁ, প্রথমে আসে আমাদের ইমপ্রেশনস। আর ইমপ্রেশন কীভাবে হয় যে হোয়াট এভার ক্যান বি প্রেজেন্ট টু দ্য মাইন্ড, অ্যাবস্ট্রাক্ট। আর আইডিয়াস হচ্ছে হোয়াট উই কল থটস আর মেন্টাল প্রেজেন্টেশনস। ইমপ্রেশনগুলোর মধ্যে সেন্সেশন, প্যাশন, ইমোশন এগুলো চলে আসে। সেন্সেশন আর প্যাশনের মধ্যে উনি পার্থক্য করলেন, এবং ইমোশনটাকে উনি প্যাশনের মধ্যে রাখবেন। তো এইখানে কিন্তু এই যে হিউমের এই ডিস্টিংশনটা, যেটা উনি ট্রিটাইজ অফ হিউম্যান নেচারে এটা করেছেন, সেটা একটা গুরুত্বপূর্ণ জায়গা। এখন এই তাহলে রিজনের রোলটা কি? উনি যেটা বলছেন যে রিগার্ডিং দ্য কোশ্চেন অফ প্রবাবিলিটি, সো ইন টার্মস অফ প্রবাবিলিটি, আচ্ছা, যেটা ডেমনস্ট্রেশনের ক্ষেত্রে যেটা হিউম বলছেন যে ডেমনস্ট্রেশন হচ্ছে যেখানে অ্যাবস্ট্রাক্ট অবজেক্টগুলোর রিলেশনটা, যেমন অ্যারিথমেটিক 1+1=2, লজিকে এ রয়েছে, ইফ এ দেন বি দেয়ার ফর বি, পি কিউ, পি ইমপ্লাইজ কিউ, যেটা আমরা বলি। জিওমেট্রিতে ত্রিভুজের 3টি সমকোণের সমষ্টি এক সমকোণ, যেটা তাহলে আর প্রবাবিলিটির ক্ষেত্রে যেটা দেখানো হয় যে হাউ অবজেক্টস অফ এক্সপিরিয়েন্স রিলেট টু ইচ আদার। অনেক ধরনের যে অবজারভেবল ফেনোমেনাকে আমরা দেখতে পাই, যে ইট ইজ লাইকলি দ্যাট উনি উদাহরণ দিয়েছেন, ইফ আই স্টাব মাই টো আই উইল ফিল পেন। দিস ইজ বিকজ আই ইউজুয়ালি ফিল পেন হোয়েন আই স্টাব মাই টো। জুতো পায়ে পাতায় আঘাত লাগলে। It is very likely that the sun will rise tomorrow, since the sun has risen every day of the Earth's 4.5 billion year history. মানে 450 কোটি বছর আগে থেকে যেহেতু সূর্য ওঠে, তাহলে সূর্য কালকেও উঠবে। এই কথাটা বলার অর্থ কী? তাহলে আমি এইভাবে এটা বোকা একটা হয়ে গেল। আচ্ছা, যেটা আমি এখন দেখাতে চাইব যে হিউম্যান মোরালিটি বইটির মধ্যে, যে আমরা যখন হিউমের ফিলোসফি পড়ব, হিউম যেহেতু প্যাশনের উপরে কিন্তু খুব বেশি গুরুত্ব আরোপ করবেন। এইটাই আজকে মূল বিষয়টাতে আমি ঢুকলাম, এবং এই প্যাশনের ক্ষেত্রে কী করে মোরাল সেন্সের জায়গাটা আসবে সেইটা আমি বলবো। যে মোরাল সেন্সের কনসেপ্টটা, যে এই যে বললেন যে আমাদের মধ্যে, উনি বললেন যে আমাদের অন্যের কষ্ট দেখে আমার মধ্যে রিয়াকশন হয়,
ইমোশনাল রিয়াকশন হয়, হ্যাঁ, সেইটা কিন্তু একটা মোরাল সেন্সের এখানে জায়গা চলে আসে। এবং এখানে উনি কিন্তু প্রফেসর ফ্রান্সিস হবসের তো আমি একটা বললাম প্রভাব ছিল, এই বাদ দিয়ে যার প্রভাব ছিল ফ্রান্সিস হাচিসনের প্রভাব ছিল, যে সেন্টিমেন্টস করেসপন্ড টু জাজমেন্টস অফ ভার্চু অ্যান্ড ভাইস রেসপেক্টিভলি। মোরাল সেন্টিমেন্টের কথা কিন্তু এই আসবে। এবং হাচিসনের ইনফ্লুয়েন্সটা কোথায়? হাচিসনের ইনফ্লুয়েন্সটা ওয়াজ in this conception of moral judgments as being grounded in feeling rather than reason and as lacking any rational justification or foundation independent of the moral sense. পেজ নম্বর 16 রয়েছে এটা। এই বইটা সফট কপি পাওয়া যাচ্ছে না, যাচ্ছে কিনা আমি দেখবো আর একটু সার্চ করে, তখন খুঁজছিলাম আমি পাইনি। তো এখন এই এই এখানটাতে আমি যেটা দেখাতে চাইব যে হাচিসন দেখালেন যে ফিলিংয়ের উপরে কিন্তু বেশি গুরুত্ব রয়েছে, এবং এই যে ফিলিংয়ের জায়গাটা এবং এক্সাইটিং, আমি বলছি আরেকটা কথা হচ্ছে যে অল এক্সাইটিং রিজনস, তো এখানে যেটা হাচিসনের বক্তব্য, অল এক্সাইটিং রিজনস আর motives for action were seen as grounded or grounded in passion, which supply the ultimate end of action. তন্ময় ফোন করেছিল এখন তো, সরি, and reason's function was restricted to providing information. reason কি করবে? ইনফরমেশনটা প্রোভাইড করবে। সো আজকে আমি এদিকটা বলে শেষ করবো, এই মোরাল সেন্সের জায়গাটা বলে আজকে আমি এখানটায় করব যে জাস্টিফাইং রিজন, এবং জাস্টিফাইং রিজন যেটা রয়েছে সেখানে বলা হচ্ছে যে দ্য অ্যাপ্রুভাল অর ডিসঅ্যাপ্রুভাল অফ অ্যাকশন। আমি রিজনের জায়গাটা কোথায়? আমি কোনো কাজকে অ্যাপ্রুভ করব, ঠিক বলবো না ভুল কি বলবো, আমি এইটা রিজন জাস্টিফাই করবে, অ্যাপ্রুভাল অর ডিসঅ্যাপ্রুভাল অফ অ্যাকশন। তো reason can only justify an act in the sense of recognizing it as being a viable means to an end which is determined by the passions. কিন্তু এর ডিটারমিনেশনটা হয়ে যাচ্ছে প্যাশনের দ্বারাই, মানে আমি কাজটা যে আমি করতে শুরু করেছিলাম সেইটা দ্যাট ইজ ডিটারমিন্ড বাই প্যাশন। এবং এখান থেকে কিন্তু হিউম এই উৎসটা পেলেন, এবং পরবর্তীকালে গিয়ে হিউম বললেন যে রিজন ইজ অ্যান্ড অট টু বি দ্য স্লেভ অফ দ্য প্যাশনস, এইরকম একটা নোটোরিয়াস ক্লেম করে বসলেন। তো সুতরাং এই জায়গাটা তোমরা একটু বলবে, দেখবে, এবং এরপরে আমি কাম প্যাশনের জায়গায় আসবো পরবর্তীকালে। যেমন কাম ডাউন কথাটা বলি, যেমন এখানটায় যে উই সে বি র্যাশনাল, মানে কাম ডাউন কথাটা বলার অর্থ যে কাম ডাউন মানে ধীর স্থির হয় এরকম। প্যাশনের কিন্তু খুব বড় একটা গুরুত্বের জায়গা চলে আসবে, এবং মোরাল সেন্সের জায়গাটা হিউম কিন্তু হাচিসনের থেকে ইনফ্লুয়েন্স পেলেন। আজকে এই অবধি বলে আমি এই লেকচারটা শেষ করছি। প্যাশনের উপর গুরুত্ব হিউম বেশি দেবেন।